স্নিগ্ধ প্রভাতের আগমনে নীলিমার বক্ষ জুড়ে তপ্ত অরুণনের রক্তিম আবার স্ফুরণ ঘটেছে খানিক পূর্বেই। তবে তালুকদার মঞ্জিরে আজ নিস্তব্ধতার বিস্তার বেশ প্রখর। উৎসবমুখর পরিবেশে কেমন গুমটবদ্ধ থমথমে বিরাজমান সেথায়। কারণটা অবশ্য কারো অজ্ঞাত নয়। একজনের বাড়ির রমণীর তত ঘটাচ্ছেন কেউ, খাবার টেবিলে গুনগান নীরবতা, টু শব্দ করছে না কেউ। হঠাৎ নীরবতার অবসান ঘটিয়ে কর্ণগোচর হলো টুইঙ্কেল প্রাণবন্ত মিষ্টি কণ্ঠস্বর। তৃষ্ণাকে উদ্দেশ্য করেও বলল, তোমরা সবাই আজকে এমন সাইলেন্ট মোডে কেন? বানি, তান্ন, পিপি, মিমি, রাইসি কেউ কিছু বলছে না কেন? তৃষ্ণা অবশ্য অন্যদের মতো ততটাও গুরুতর মেজাজে নেই, তবুও নিজেকে বেশ গুরুগম্ভীর দেখানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে টুইঙ্কেলের প্রশ্ন সে নাটকের ইতস্ততা ঘোষিত হলো। তৃষ্ণা মুচকি এসে বলল, ওদের আজ একটু মন খারাপ শোনা। টুইঙ্কেল বাচ্চা স্বরূপ কৌতূহলে শুধালো, কেন? তৃষ্ণা ওর প্রশ্নের জবাবে কিছু বলতে যাওয়ার আগে পার্শ্ববর্তী চেয়ার থেকে ভেসে এলো আদ্রিয়ানের কণ্ঠস্বর। বিপরীতে বসে থাকা মেহসানার দিকে এক ঝলক আর দৃষ্টি চেয়ে ও বলল, কিছু মানুষের অন্যের সাথে মিউচুয়াল হতে প্রবলেম হয় মাম্মা, মেয়ের জন্য। ওর কথা শেষ হতে মেহসানা অগ্নিদৃষ্টি হেনে ওর দিকে চাইল। সঙ্গে সঙ্গে মুখে কলুপ আটকালো আদ্রিয়ান। তৃষ্ণা ঠোঁট চেপে হাসলো। খাবার টেবিলে বাড়ির লোকজনের পাশাপাশি নানা আত্মীয়দের অবস্থান হওয়ায় মেহসানার প্রতিভা শুধুমাত্র ওই দৃষ্টিতে সীমাবদ্ধ রইল, আর কিছু বললও না। টুইঙ্কেল আদ্রিয়ানের কথায় বুঝদার ন্যায় মাথা নাড়িয়ে গোলাপের ঠোঁট দই গোল করে বলল, ও। তৃষ্ণা আর ওকে কথা বলতে না দিয়ে মাতৃস্বরূপ কণ্ঠ বলল, এবার প্লেটে সবটুকু ফিনিশ করো তো দেখি। ফার্স্ট মাম্মা। ওকে বানি। ওরার কথা বাড়িয়ে ছটপট খেতে শুরু করলো। তৃষ্ণা ওর দিকে এক পলক তাকিয়ে ফের মনোনিবেশ করলো খাওয়ায়। তবে খেতে খেতে ওর স্মৃতির পাথায় দোলা দিল কালকের ঘটনা, যার পর থেকে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে বাড়ির আঙিনায়। গতকাল জমিদার বাড়ির সেই প্রাঙ্গণ রণক্ষেত্রের চেয়েও কোনো অংশে কম ছিল না। দীর্ঘ লড়াইয়ের পর ফলাফল যখন অমীমাংসিত রইল, তখন আয়োজন পক্ষ সকলেই বিজয়ী ঘোষণা করে শান্তি চুক্তির প্রস্তাব দেয়। কিন্তু অন্দরমহলে রমণীদের জেদি মন সে সমঝোতা মানতে নারাজ। পরাজয়হীনের জয় যেন তাদের কাছে পরাজয়ের চেয়েও গ্লানিকর ঠেকেছে। পুরুষ পক্ষে সে অবজ্ঞাসূচক হাসি, তার তর্কের রেশ এখনও থমথমে কুয়াশার মতো ডাইনিং টেবিল জুড়ে বিরাজ করছে। ওইদিকে পুরুষকুল নির্বিকার হলেও নারীকুলের অন্তরে তখনও ক্ষোভের দাবানল জ্বলছে। এক অঘোষিত শীতল যুদ্ধের সূচনা হয়েছে অন্দরমহলে। তবে তৃষ্ণা এ দ্বন্দ্বে নিস্পৃহ। জয় পরাজয় যাই হোক না কেন, আর্য শাসনের তর্জনে সে তাকে সইতে হবে, এই ধ্রুব সত্য তার জানা। মধ্যাহ্নের অলস রোদ্দুরে তালুকদার মঞ্জিলে অন্দরমহল তন্নাচ্ছন্নকর লেশমাত্র নেই। জানালার পর্দায় দুপুরে ক্লান্ত পবন দোলা দিয়ে যাচ্ছে। তৃষ্ণা সবেমাত্র গোসল সেরে কক্ষে প্রবেশ করলো। বেজা চুলের গোছা থেকে টুপটুপ করে ঝরে পড়া জলবিন্দুগুলো পিঠের কাপড়ে আলপনা আঁকতে শুরু করছে। তৎপর ঠিক তক্ষুনি পাশে অবহেলায় পতিত ফোনটা মৃদু গুঞ্জনে কেঁপে উঠল। কৌতূহল দৃষ্টিতে ফোনটা হাতে নিয়ে কাঙ্ক্ষিত নোটিফিকেশন ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। কিছুক্ষণ আগে যে সিলিং কিং অ্যাকাউন্টিংয়ের ও রিকোয়েস্ট গ্রহণ করেছিল, সেখান থেকে একটি পোস্ট করা হয়। গম্ভীর অনুরাগে সিক্ত উনি। রৌদ্রতপ্ত নির্জনতায় তোমার কাজল চোখে আমি পথ হারিয়েছি স্বেচ্ছায়। প্রহর শেষে যখনই তোমায় দেখেছি একরাশ, বুঝেছি তোমার মায়াবী চাহনিতে হয়েছে আমার সলচ্ছ সর্বনাশ। উক্তিটি গভীরতা হৃদয়হীন এক তপ্ত শিহরণ জাগিয়ে তুলল তৃষ্ণার। ও মুখে নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্ক্রিনে আঙ্গুল ছুঁল। ওর খুব ইচ্ছা করলো জনসম্মুখে একটা মন্তব্য করে নিজের মুগ্ধতা প্রকাশ করতে, কিন্তু পরক্ষণে কি ভেঙে আঙ্গুল নামিয়ে নিল। সে সরাসরি ভিডিওটির লিঙ্ক কপি করে আর্যর ইনবক্সে পাঠিয়ে দিল। কিবোর্ডে দ্রুত আঙ্গুল চালিয়ে খানিকটা রসিকতা আর কৌতূহল মিশিয়ে লিখলে পাঠালো, কি ব্যাপার মিস্টার, হঠাৎ এমন রোমান্টিক উদ্দিক? তবে কি কোনো কঠিন প্রেমে হাবুডুবু খাচ্ছেন, নাকি আপনারও কারো মায়াবী চোখে সর্বনাশ হয়ে গিয়েছে? মেসেজটা পাঠিয়ে তৃষ্ণা মুচকি হাসলো। দর্পণে চেয়ে নিজের ভেজা চুলে তয়লা ভালো করে পেঁচাতে পেঁচাতে সে ভাবলো, দেখা যাক উপাসের মানুষটি অতর্কিত হামলার কি জবাব দেয়। নিথর দুপুরে শান্ত পরিবেশে তার হৃদস্পন্দন উত্তরের প্রতীক্ষা একটু বেশিই চঞ্চল হয়ে উঠেছে। অতিবাহিত হলো মুহূর্তে খানিকক্ষণ। হঠাৎ তুমি শব্দের সহিত ফিরল তৃষ্ণা। ফোন স্ক্রিনে জ্বলে উঠেছে ওর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সিলিং কিং ইনবক্স থেকে রিপ্লাই এসেছে। ও ভেজা চুলগুলো এক পাশে সরিয়ে অধীর আগ্রহ মেসেজটা খুলল। ওই পাশে লেখা, সর্বনাশ অনেক আগেই হয়ে গিয়েছে ম্যাম, তবে সেটা মায়াবী চোখের চাবুকে নাকি ভাগ্যের পরিহাসে সেটা অজানা। তো আর হাবুডুবু খাওয়ার কথা বলছেন? সাগরের নাবিক তো আমি, ডুব দিলেও কি সাগর আমাকে অত সহজে ছেড়ে দেবে? তৃষ্ণা বিছানায় উপর হয়ে শুয়ে পা নাচাতে নাচাতে টাইপ করলো, বাব্বা, নাবিক মশাইয়ের তো দেখি কথার ধার তলোয়ারের চেয়েও বেশি। তাই এই যে বলছেন সর্বনাশ হয়ে গেছে, সে সর্বনাশে কে জানে? তার কাজল চোখের মায়া একজন আস্ত সেলিং কিং নিজের লজিক হারিয়ে বসে আছে।
কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। টাইপিং লেখাটা দেখে তৃষ্ণার পেটের ভেতর যেন হাজারো প্রজাপতি ডানা চাপটাতে লাগলো। কাঙ্ক্ষিত মানবটির সাথে ও সরাসরিভাবে কথা বলছে। ভাবতে হৃদস্পন্দন অবাধ্য গোড়ায় ন্যায় ছুটলো। ও পাশের উত্তর এলো, সে জানুক না জানুক, ডিকশনারিতে তার নামটা আমি কনফ্লিক্ট হিসেবে সেভ করে রেখেছি। কারণ তাকে দেখলে আমার হার্ট আর ব্রেনের মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। আপনার কি মনে হয় সিলিন্ডার করা সলিউশন? তৃষ্ণা মুচকি এসে বলল, মাঝে মাঝে সিলিন্ডার করাটা যদি সবচেয়ে বড় জয় হয়, বিশেষ করে যদি বিপক্ষ দল খুব জেদি আর মিষ্টি হয়, ট্রাই করে দেখতে পারেন। হয়তো আপনার গুমোট একাকিত্ব এক নিমেষে কুকুরের মতো উবে যাবে। ওই পাশ থেকে একবার শুধু একটা রিয়েকশন এলো, একটি বাঁকা হাসির ইমোজি। তৃষ্ণা ফোনটা বুকের সাথে চেপে ধরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। কেন জানি অপরিচিত মানুষটার কথার ধরন, এই তেরা চুক্তি আর গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা সূক্ষ্ম রসিকতাগুলো ওকে বারবার আর্যর কথা মনে করিয়ে দিচ্ছে। ও নিজের মনে বিড়বিড় করে বলল, না না, ওনার মতো রোবট কি আর এমন কাব্যিক কথা বলতে পারে? ইটস ইম্পসিবল। ও যখন ভাবনা অতল গহ্বরে নিমগ্ন, ঠিক তখনই কক্ষে নিস্তব্ধতা চিরে আর্যর গুরু গম্ভীর পদধ্বনি কর্ণগোচর হলো। তৃষ্ণা তড়িৎ বেগে ফোনের স্ক্রিন অফ করে বালিশের নিচে কুচে দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে বসলো। ওরা রক্তিম কপলে তখনও সে অজানা ভালো লাগার আবাদ্য আবার লেগে আছে। আর্য ঘরে ঢুকেই তৃষ্ণার বিশৃঙ্খল অবস্থা আর মুখের ওই অদ্ভুত রক্তিমা চাহনি দেখে থমকে দাঁড়ালো। ওর কপালে সূক্ষ্ম বাজ পড়লো, চোখের দৃষ্টিতে যেন এক অলুকানো সংকেত পড়ার চেষ্টা করলো। আর্য ধীর পায়ে এগিয়ে এসে বেশ গম্ভীর এবং কিঞ্চিত উদ্নীত কণ্ঠে শুধালো, কি হয়েছে তৃষ্ণা? এনি প্রবলেম? এভাবে শুয়ে আছেন, অসুস্থ লাগছে? তৃষ্ণার বুকের দুঃখ পোখানি তখন কয়েক গুণ বেড়ে গেছে। ও প্রস্তুত হয়ে চুল তোয়ালে ভালো করে পেঁচিয়ে নিয়ে তোতলামি করে বলল, আরে না, ও কিছু না, জাস্ট একটা জোকস পড়ছিলাম। আপনি হঠাৎ এভাবে ঘরে ঢুকলেন কেন? আর্য এক পলক বালিশের নিচে উকি দিয়ে ফোনটা কোনটার দিকে চেয়ে ঠোঁটের কোনো এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, নিজে ঘরে ঢুকতে পারমিশন লাগে নাকি? ওর অর্ধ সমাপ্ত কথায় তৃষ্ণা ব্রু কুচকে শুধালো, নাকি? আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, নাথিং। তৃষ্ণা এবার খানিকটা তেড়ে পুড়ে বসলো। আর্যর এই অবধারিত নাথিং 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 বলাটা ও ধৈর্যের সবটুকু বাদ ভেঙে দিচ্ছে। ও বুক কুচকে গাল ফুলিয়ে বেশ জাজালো স্বরে বলল, নাথিং নাথিং কী জিনিস? হ্যাঁ, সারাক্ষণ শুধু নাথিং আর নাথিং। খেতে গেলে নাথিং, শুতে গেলে নাথিং, বলতে গেলেও নাথিং। তৃষ্ণার এক নাগারে বলা কথাগুলো আর্যর কর্ণগোচর হলো ঠিকই, কিন্তু ওর প্রতিক্রিয়ার কোনো পরিবর্তন এলো না। তৃষ্ণায় পুনরায় বলল, দেখুন। ওর কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে আর্য অভিজ্ঞ হুঁশিয়ারের ন্যায় সন্ধানী দৃষ্টি দিয়ে তৃষ্ণার আপাত মস্তক নিরীক্ষণ করতে শুরু করলো। ভেজা চুলের তলা থেকে চুইয়ে পড়া দু এক বিন্দু জল তৃষ্ণার কপালে মুক্তোর মতো জিকমিক করছে। তৃষ্ণা এবার ওর সে অন্তবেদিং চাউনি কুকড়ে গেল কিঞ্চিত। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে কাচুমুচু ভঙ্গিমায় বলল, কি 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 করছেন? দেখছি। কাকে দেখছেন? আর্য এবার দু কদম এগিয়ে এলো তৃষ্ণার দিকে, বরাট কণ্ঠে বলল, আপনাকে। ওর এ অতর্কিত নৈকট্য একটু হকচকিয়ে গিয়ে বিছানার সাথে আরও সেটে বসলো। তৃষ্ণা অপ্রস্তুত স্বরে বলল, মানে? তৃষ্ণার অপ্রস্তুত প্রশ্নে পিঠে আর্য এক পা এগিয়ে এসে ওর চোখের মনি বরাবর দৃষ্টি নিবদ্ধ করে গাম্ভীর্য বিন্দু মাত্র না তেরজাভাবে তাকিয়ে বলল, আপনিই তো বললেন দেখুন, তাই দেখছি। তৃষ্ণা এবার রাগ ফেটে বলল, বিছানা ছেড়ে দাঁড়িয়ে কোমর হাত দিয়ে তপড়ে উঠে বলল, আমি কি আপনাকে দেখতে বলেছিলাম? উফ, অসহ্য। আর্য নিলুপ্ত গলায় জবাব দিল, স্পষ্ট বাংলায় দেখুন বললেন, এখন অস্বীকার করছেন? অদ্ভুত তো, আমি তো এমনি কথা বলার সময় দেখুন বলেছি। তাহলে আপনি ওইভাবে আমায় গাবড়ে দিলেন? আপনি নয় আস্ত একটা সুযোগ সন্ধানী রোবট, আর আপনার লজিক বড্ড বেশি তেড়া। তৃষ্ণা দাঁত কিরমির করতে করতে তয়লাকে ঝাপটা দিয়ে গাঁট থেকে সরালো, আর এক মুহূর্ত ব্যয় না করে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আর্যর সঙ্গে দীর্ঘ হোক বাকবিতণ্ডা সমাপ্তি ঘটিয়ে তৃষ্ণা মনে দোতলার করিডোর ধরে হাঁটছিল চঞ্চল পদক্ষেপে। তখন সিঁড়ির অভিমুখে এগোতে হঠাৎই চন্টুল চলন স্মিত হয়ে গেল। সিঁড়ির ঠিক ওপারের ধাপটা এক ফালে অবাধ্য রোদ এসে পড়েছে। সেখানে মেজের মসৃণতা কেমন যেন এক বিদৃশ্য আর পিচ্ছিল চকচক করছে। তৃষ্ণার কৌতূহল ধীর পায়ে এগিয়ে গেল। এবার সাবধানে সামান্য নুয়ে বসে আঙ্গুল চুয়ে পরখ করলো ওর অনুমান নির্ভর চটচটে তৈলাক্ত আস্তরণ। তৃষ্ণার কপালে চিন্তা সূক্ষ্মবাজ গভীর হলো। এত লোকজনের ভিড়ে এতটা অসতর্কতা, হঠাৎ আশেপাশে উপস্থিত দেখতে এক ঝলক চাইলে সঙ্গে সঙ্গে ও দৃষ্টিগোচর হলো অদূরবর্তী স্তব্ধের আড়ালে এক ঝলক পরিচিত বেগুনে ওনার আঁচল বাতাসের চাপটায় দুলছে। ওকে চাইতে দেখে সরে গেল সেটি।
ব্যাস, তৃষ্ণা বুঝতে বাকি রইল না এই কাজটা কার মস্তিষ্ক পুত। তবে তৎক্ষণাৎ কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে ও পাশ থেকে একজন পরিচারিকাকে ডেকে স্থানটা পরিষ্কার করে দেওয়ার জন্য বলল। বানি ও বানি, আকস্মিক পেছন থেকে ভেসে আসা মিষ্টি কণ্ঠটায় পিছু ফিরে যায় তৃষ্ণা। টুইঙ্কেল গাল ফুলিয়ে দুহাত কোমরে গিয়ে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা খানিক এগিয়ে গিয়ে ওর সামনে উষ্ণতায় হাঁটু মুড়ে বসে বলল, ইয়েস প্রিন্সেস, তুমি কই ছিলে? হ্যাঁ, এই তো গোসলে গিয়েছিলাম। গোসল করতে এত টাইম লাগে বুঝি? ইদানিং আমি নোটিস করছি তুমি আমাকে একদম প্রায়োরিটি দাও না, একদম আদর করো না। টুইঙ্কেল আমার বাচ্চা আমি পূর্ণ। অভিমান সুরে তৃষ্ণা নিজেও ঠোঁটে উল্টায়। ওরা আদরে তুলতুলে চোয়ালে নিজের নরম হাতে ঠেকিয়ে বলে, তাহলে তো বানি পচা হয়ে গিয়েছে প্রিন্সেস, বাট আমি খুব করে সরি। আসলে তো মানুষের ভিড়ে তো, অ্যান্ড আই প্রমিস ঢাকায় ফিরে আমরা আবার আগের মতো খেলা করব। টুইঙ্কেল পূর্বের ন্যায় গাল ফুলিয়ে বলল, প্রমিস তো? তৃষ্ণা ওর কনিষ্ঠ আঙুলটি বাড়িয়ে দিয়ে টুইঙ্কেলের ছোট আঙুলের সাথে আলতো করে জড়িয়ে বলল, পিঙ্কি প্রমিস সুইট হার্ট। টুইঙ্কেলের মেঘাচ্ছন্ন মুখশ্রী এবার স্বচ্ছ রৌদ্রে দেখা মিলল। তৃষ্ণা ওকে পাছা কোলে করে কোলে তুলে নিয়ে ওর নাকে নিজের নাক ঘষে আদর করে দিল। এই যে মিস্টার হনুমান, আমার রুমে উকিঝুঁকি দিচ্ছেন কেন? আদ্রিয়ার দরজার ফ্রেমে থেকে দ্রুত মাথা সরিয়ে নিয়ে পকেটে হাত গুজে বেশ বাপলিসীন ভঙ্গিতে দাঁড়ায়। মেহসানা বেজা হাত মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে কপালে কয়েকটা বাজ ফেলে ফের বলে, সিসিটিভি হওয়ার শখ হয়েছে নাকি? এটা কিন্তু একটা গার্লস রুম, গেট ইট। আদ্রিয়ান এক মুহূর্তে অপ্রস্তুত হলেও দমে গেল না একটু। প্রথমত হনুমান নয়, আদ্রিয়ান নামটা মুখস্থ করার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত, এই দরজার উপর কি আপনার নাম খোদাই করা আছে যে এখানে দাঁড়ালে সেটা আপনার পার্সোনাল টেরিটরি হয়ে যাবে? আমি জাস্ট ল্যান্ডস্কেপ ভিউ দেখছিলাম। আপনার মতো নয়েজ মেশিন দেখার শখ আমার অন্তত নেই। ভিউ দেখার আর জায়গা পেলেন না? এই করিডোরের কি টেলিস্কোপ লাগানো আছে? অজুহাত না দিয়ে স্বীকার করুন যে আপনি ঝগড়া করার জন্য টার্গেট খুঁজছিলেন। প্রাইভেসির একটা ব্যাপার আছে, সেটা জানেন তো? প্রাইভেসি তো তাদের জন্য যারা শান্ত থাকে। আপনার মতো সারাক্ষণ সাউন্ড পলিউশন করা মানুষদের তো ব্রডকাস্টিং লাইসেন্স নেওয়া উচিত। আর এমনিতেও আমি না সাবরিনাকে খুঁজেছি, ওকে দেখছেন? না, তাও দেখবেন কেন? সারাদিন চেঁচামেচি করতে থাকলে অন্যের খবর রাখার সময় হয় নাকি? আদ্রিয়ান বিড়বিড় করে বলা মেহসেনা ঠিক শুনতে পেল না কথাগুলো, তাই কিঞ্চিত কৌতূহল হয়ে ও ফের শুধালো, কি বললেন? কই কিছু না তো। আপনার মতো বাঘিনীর সামনে আবার কি বলবো? প্রশ্নের জবাব তো পেয়ে গিয়েছেন। মেহসেনা কিছু একটা বলতে গিয়েও নাক ফুলিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। আদ্রিয়ান করিডোরে একা দাঁড়িয়ে নিজের বিজয়ী হাসিটা চেপে আর একবার দরজার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়ালো, শি ইজ টু মাচ ইন্টারেস্টিং, আই লাইক ইট। অন্তরিক্ষের বক্ষ জুড়ে একবারে চাঁদের আধিপত্য। তালুকদার মঞ্জিলের পূর্ব পাশে বিস্তৃত কক্ষটিতে আজ চাঁদের হাট বসেছে। আম্রকাননের পাতায় পাতায় ঝিঁঝি পোকা সরলহারি আর দূর থেকে ভেসে আসা বকুল ফুলের মাদকাময় গ্রানে জামিনে আজ বড্ড মায়াবী। আজ অহনায় মেহেদি সেই উপলক্ষে রীতিমতো জনাকীর্ণ স্থানে পরিণত হয়েছে কক্ষটা। আসরের মধ্যমণি অহনা পার্শ্ববর্তী সোফায় বসে আছে। তার দুহাত জুড়ে মেহেদি সূক্ষ্ম কারুকাজ পল্লবিত হচ্ছে লতায় নেই। সম্মুখে উপস্থিত রমণের হাতে হাত সাজানোর তৎপরতা স্পষ্ট। একে একে প্রত্যেকের মেহেদি দেওয়া সম্পূর্ণ হলেও এক কোণে চুপিসারে বসে আছে তৃষ্ণা। মেহেদি দেওয়া তার অপছন্দনীয় ব্যাপারটা এমন নয়, তবে মেহেদি দিতে গেলে এখন সবাই বলতে হবে আর্যর নাম লিখতে। বিষয়টা আর্য কীভাবে নেবে সেটা জানা নেই। এই জন্যই মূলত মেহেদি দেওয়ার ইচ্ছে থাকলেও যাচ্ছে না সে ওখানে। হঠাৎই মেহসেনার সঙ্গে সাবরিনা, মৃত্তিকা, রাইসা, তামান্না ওর পাশে এসে ধপ করে বসে পড়ল। প্রত্যেকের হাস সজ্জিত মেহেদি গাঢ় রঙে। মেহসেনা তৃষ্ণার কাঁধে এক ধাক্কা দিয়ে বলল, কী রে, এভাবে কোনায় বসে মশা তাড়ানোর মানে কি? সবার হাতে বুকিং হয়ে গেল আর তুই এখনো হাত গুটিয়ে বসে আছিস? তৃষ্ণা আমতা আমতা করে বলল, না মানে মেহু, আমার না আজ কেন জানি মুড নেই, আর এই মেহেদির গন্ধটাই কেন জানি বড্ড কড়া লাগছে। রাইসা পাশ থেকে টিপ্পনি কাটলো, ভাবিমণি, মুড নেই নাকি আর্য ভাইয়ার নামের অক্ষর লিখতে লজ্জা লাগছে আপনার? আমরা তো ভাবছিলাম তোমার হাতের তালুতে একদম হার্ট শেপ দিয়ে ভাইয়ার নামটা ইনভেস্ট করাবো। তামান্না একগাল হেসে রাইসার কথায় সায় দিল, একদম ঠিক ভাবি, তুমি যদি এমন মেহেদি না পড়ো তবে কিন্তু আর্য ভাইয়া ভাববে আমরা তোমাকে এক করে করে রেখেছি। আর ভাইয়ার ওই পসেসিভ মোডের কথা তো জানোই, শেষে দেখা যাবে আমাদেরই ধমক খেতে হচ্ছে। তৃষ্ণায় বিরক্তি নিয়ে বলল, আরে উনি এসব মেহেদি টেহেদি খেয়ালই করেন না, উনি আছেন ওনার ল্যাপটপ আর ধমক নিয়ে। তামান্না খানিকটা রসিকতা করে বলল, ল্যাপটপ না, ওনার তৃষ্ণাকে নিয়ে হবে। আর ওর কথার প্রত্যুত্তরে তৃষ্ণা কিছু বলতে যাবে তার আগে মেহসেনা ওর হাত ধরে একরকম হ্যাঁচকা টান মেরে নিজের কবজিতে বন্দি করে ফেলল। অতঃপর তৃষ্ণার দিকে তাকিয়ে বলল, তোমার বিলাভড হাজব্যান্ড কি খেয়াল করা আর কি করে না সেটা আমরা খুব ভালো করে জানি রে ডার্লিং।
তুই এখন সুর করে আমাদের সাথে যাবি নাকি আমরা চারজন মিলে তোকে পাঁচকোলা করে নিয়ে যাব, সেটা ডিসাইড কর। আমাদের কিন্তু গায়ে অনেক জোর। রাইসা, সাবরিনা, মৃত্তিকা, তামান্নাও তখন তৃষ্ণাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তৃষ্ণা নিরুপায় হয়ে অসহায় সুরে বলল, আরে আচ্ছা ছাড় বাবা, আমি যাচ্ছি। চার মূর্তি সম্মিলিত প্রাবল্যের কাছে তৃষ্ণা সকল প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এক প্রকার জবরদস্তি করে ওকে মেহেন্দির আসরে বসানো হলো। শিল্পীটিও ওদের সম্মতিক্রমে নিপুণ আঙ্গুলে তৃষ্ণার পশ্চা হাতের তালুতে শীতল মেহেদির প্রলেপ ছুঁয়ে সূক্ষ্ম নকশার জাল বুনতে শুরু করলো। কিছুক্ষণ অতিবাহিত হতে শিল্পী অতি রমণীয় স্বরে শুধালেন, আপনার হাতের মাঝখানে কার নাম লিখবো ম্যাম? নামের প্রথম অক্ষরটা বলুন। তৃষ্ণা কিঞ্চিত লজ্জিত হয়ে আমতা আমতা করে বলতে চাইল, না থাক, নামের দরকার নাই, আপনি শুধু ডিজাইনটাই পূর্ণ করুন। কিন্তু তৃষ্ণার মুখের কথাটুকু কেড়ে নিয়ে পাশ থেকে মেহসানা ফোড়ন কাটলো। আর বলিস কি, নাম ছাড়া মেহেদি কান্নাকাটি শুরু হয়ে করবে তো, আর এমনিতেও তত পার্সোনাল ওয়ার্ড আছে। তারপরও মেহেদি আর্টিস্টের দিকে তাকিয়ে বলল, আপনি একদম বড় করে আর্য লিখে দিন। তৃষ্ণা বাধা দিতে গিয়ে ওদের ধমকের তোড়ে হার মানল। শিল্পী ওর হাতের তালুতে অতি নিপুণভাবে ফুটিয়ে তুললেন একজোড়া বর্ণমালা। তৃষ্ণা শুধু চেয়ে রইল সেদিকে, কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পেল না নিজের শব্দভাণ্ডারে। মেহেদির আসর তখন অনেকটাই পাতলা হয়ে এসেছে। অহনাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উপস্থিত শুধুমাত্র রাইসা আর মেহসানারা। তৃষ্ণা নিজে দুহাত মেলে ফ্যানের নিচে বসে আছে মেহেদি শুকানোর প্রতীক্ষায়। হঠাৎই কক্ষের নিস্তব্ধতা চিরে ঝড়ের বেগে প্রবেশ করলো টুইঙ্কেল। পেছন পেছন আর্যও ঢুকলো। তবে ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে ও কোনো মহাবিপদে পড়ে এ একরত্তি মেয়ের পিছু নিয়েছে। টুইঙ্কেল এসেই তৃষ্ণার পাশে দপ করে বসে পড়ে আর্যর দিকে আঙুল মুছিয়ে বলল, পাপা তুমি বড্ড চিটার, তুমি বলেছিলে না বাণীকে মেহেদি দিয়ে সাজিয়ে দেবে, এখন কেন পালানোর চেষ্টা করছো? আর্য কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস পেল। তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে বেশ অসহায় স্বরে বলল, মাম্মা আমি বলেছি বাণী মেহেদি পরলে সুন্দর লাগবে, তার মানে এই নয় যে আমি নিজে ওকে সেটা পরিয়ে দেব। আই অ্যাম আ ম্যান ইঞ্জিনিয়ার, নট এ মেহেদি আর্টিস্ট। টুইঙ্কেল এবার গাল ফুলিয়ে তৃষ্ণার কোল ঘেঁষে বসলো। তৃষ্ণা নিজের বেজা মেহেদি রাঙানো হাত দুটো সাবধানে সরিয়ে রেখে টুইঙ্কেলকে সামলাতে চাইল। টুইঙ্কেল এবার তৃষ্ণার হাতটা আর্যর দিকে তাকিয়ে দিয়ে বলল, দেখো পাপা, বাণীর হাতের এই ডিজাইনটা এখনও অসম্পূর্ণ, এখানে একটা গ্যাপ আছে, তুমি এখানে একটা ছোট্ট একটা হার্ট এঁকে দাও তো, প্রমিস এটা করলে আমি তোমাকে বেস্ট পাপ্পা বলবো। পাশে বসা চার মূর্তি টুইঙ্কেলের কথার ঠোঁট চেপে হাসছে। এদিকে লজ্জায় রীতিমতো মাটির নিচে গেড়ে যেতে ইচ্ছে করছে তৃষ্ণারও। আমতা আমতা করে বলল, না আরে টুইঙ্কেল থাক না সোনা, পাপা তো এগুলো পারে না, আর ডিজাইন তো অলরেডি ডান। টুইঙ্কেল জেদ দেখিয়ে বলল, নো, পাপা ইজ এ লায়ার। পাপা তো আমাকে প্রমিস বলেছিল তোমাকে পরিয়ে, বাট তো তোমাকে যখন মেহেদি পড়াচ্ছিল ওরা, তখন পাপা কোথায় গিয়েছিল? টুইঙ্কেল তৃষ্ণার এমন কথোপকথনের মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে আর্য ওর এমন অবস্থা লক্ষ্য করে। বসে থাকা চার মূর্তি উঠে দাঁড়ালো। রুম থেকে প্রস্থান করতে করতে বলল, আমরা চাই বাপু, কাবাবে হাড্ডি হতে চাই না। টাটা। টুইঙ্কেল মামুনি তুমি যাবে? চলো আমরা আইসক্রিম খেতে যাব। টুইঙ্কেল আইসক্রিমের প্রলোভনে আর এক দণ্ড দাঁড়ালো না, চললো ওদের সঙ্গে। ওরা বেরিয়ে যেতে ঘরটা যেন এক নিমিষে নিস্তব্ধতার চাদরে ঢাকা পড়ল। কিন্তু সেই নিস্তব্ধতা স্থায়ী হলো না। দরজার ওপাশ থেকে রাইসা আর মেহসানা চাপা হাসি, আর হুট করে দরজার বাইরে সিটকিনিটা আটকে দেওয়ার শব্দে তৃষ্ণার বুকটা ছলাৎ করে উঠল। তৃষ্ণা অপ্রস্তুত হয়ে তড়িৎ বেগে বিছানা ছেড়ে দরজার দিকে ছুটে গেল। কিন্তু মেহেদির ভেজা হাত দুটো সামলাতে গিয়ে ওর গতি স্মিত হয়ে এলো। ও দরজা হাতল ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে করুণ স্বরে ডাকলো, এই মেহু, রাইসা দরজা খোলো বলছি, ফাজলামি করিস না, খোল। ওপাশ থেকে মেহসানা চপল কণ্ঠ ভেসে এলো, ব্যস্ত থাক ডার্লিং, কাল সকালের আগে এই দরজা ছাবি ইন্তেকাল করিয়াছে। পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুড নাইট। তৃষ্ণা হতাশ হয়ে দরজার সামনে মেঝেতে বসে পড়ার মতো ভঙ্গি করলো। ও আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য জানালার পাশে দাঁড়িয়ে এক হাতে পকেটে গুজে বেশ শান্ত চোখে ওকে দেখছে। ও নির্লিপ্ত ভঙ্গিমায় তৃষ্ণা রীতিমতো বিচলিত হয়ে বলল, এই কি, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনি একবার ধমক দিলে তো ওরা দরজা খুলে দিত। আর্য ধীর পায়ে গিয়ে এলো তৃষ্ণার দিকে। বিছানার কিনারে বসে পায়ের ওপর পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, ধমক দিয়ে কোনো লাভ নেই তৃষ্ণা, এই টিমে আপনার বান্ধবী মেহসানা আছে, আর তাছাড়া বাইরে এখন ডজনখানেক সিসিটিভি ক্যামেরা, আত্মীয় স্বজন ঘুরছে, আমি সিন ক্রিয়েট করতে চাই না। তৃষ্ণা চোখ বড় বড় করে বলল, তাহলে এবার কি হবে? নাথিং।
ফের সেই নাথিং শুনে মস্তিষ্ক গরম হলো তৃষ্ণার। মানে আপনি কি বুঝতে পারছেন এই রুমে আলাদা কোনো শোবার স্পেস নেই, তার উপর আমার হাতে মেহেদি। সো আপনার মাথা ঘুম আসছে, আমার তো ঘুমিয়ে পড়ুন। আল্লাহ, আপনি কি বুঝছেন না? কি বুঝবো? তৃষ্ণা হতাশ হয়ে একটা তপ্ত শ্বাস ফেললো। ও বুঝে গেছে এই পাথরের মূর্তিকে যুক্তি দিয়ে টলানো ওর সাধ্যের বাইরে, আর বোঝানো তো অসম্ভব। ওর রাগে কচকচ করতে করতে বলল, আপনি আপনার নাথিং নিয়ে থাকুন, আমি চললাম ঘুমাতে। তৃষ্ণা সাবধানে নিজের মেহেদি রাঙানো হাত দুটো বালিশের বাইরে ঝুলিয়ে রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আর্য কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে পরক্ষণে বিছানার অন্য প্রান্তে গিয়ে উল্টো দিকে ফিরে শুলো। নিশীথিনী তখন নিবিড় নিদ্রায় মগ্ন। বাতায়নে ফাঁক দিয়ে গলিত রূপালী জ্যোৎস্না কক্ষে মেঝেতে মায়াবী জাল বুনেছে। আর্যর তন্দ্রাচ্ছন্নতা হঠাৎই এক মৃদু ভারের টুটে গেল। ও অনুভব করল ওর প্রশস্ত বক্ষের উপর এক উষ্ণ কোমল পরশ। তৃষ্ণার একটি মেহেদি রাঙা হাত আর্য শার্টের বোতামের উপর অনিব্যস্তভাবে রাখা। ধীরালয়ে নয়ন মেলে এমন স্পর্শে হাতটা সরানোর প্রয়াসে আর্য যেই না পাশ ফিরল, সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পুনরায় প্রবল বেগে স্পন্দিত হতে শুরু করলো। তৃষ্ণা কখন যে ঘুমের করে সীমানা পেরিয়ে ওর একেবারে সান্নিধ্যে চলেছে সেটা অজানা। তৃষ্ণা শাড়ি পরে ঘুমানোর দরুন সেটা হয় একেবারে আলুথালু হয়ে গেছে। আঁচলটাও বাধ্য হয়ে বুক থেকে বিচ্যুত হয়ে একপাশে লুটিয়ে পড়েছে। ফলে ওর মেয়েলি বক্ষদেশ আর মেহেদিহীন পেটের উপরিভাগ সম্পূর্ণ অনাবৃত হয়ে আছে। কক্ষের আলো না নেবানোর দরুন তৃষ্ণার এমন অবস্থা সরাসরি চক্ষু আর্য সম্মুখে। এদিকেও এমন অবিন্যস্ত অবস্থায় দেখে আর্য চক্ষুদয় কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। কণ্ঠনালীর এক সূক্ষ্ম রোগ গিয়ে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রচেষ্টায় মগ্ন। তবে পার্শ্ববর্তী রমণী হয়তো চায় না ওকে শান্ত রাখতে। আর্যর পাশেই ঘুরতে নিরবচ্ছিন্ন তৃষ্ণা আরো বেশি কুঁকড়ে এসে আর্যর বাহু জড়িয়ে ধরল। ওর উষ্ণ নিঃশ্বাস এখন আর্যর গ্রীবাদেশে তপ্ত বাতাসের ন্যায় আশ্রে পড়েছে। অবিন্যস্ত আঁচল আর অনাবৃত ত্বকের সূক্ষ্মতা আর্য সঙ্গমের দেয়ালে প্রবল বেগে আঘাত হানছে। আর্যর পেশিবহুল শরীরটা পাথরের মতো শক্ত হয়ে আছে। ও তৃষ্ণাকে সরিয়ে দিয়ে গিয়ে টের পেল তৃষ্ণা শক্ত হাতে খামচে ধরে আছে ওর শার্টটা। উপরান্ত না পেয়ে আর্য ওর দিকে ঘুরল নিজেকে ছাড়ানোর প্রয়াসে। সঙ্গে সঙ্গে বাতাসের ঝাপটায় তৃষ্ণা আবদ্ধ কেশ রাশি আর্যর নাকে মুখে আশ্রে পড়ল। আর্য নিজের চোখ দুটো শক্ত করে বুঝে ভিড় করে বলল, মাই স্টুপিড লেডি, তুমি জানো না তুমি কোন আগুনের সাথে খেলছো? আমার ধৈর্যের বাঁধ আর কতক্ষণ টিকবে সেটা আমার নিজেরও জানা নেই। আই এম রিয়েলি সরি ফর মাই ফল্ট।